নোশন টেলিভিশন, সংযোগে সীমাহীন। আমরা নারী আমরাও পারি, নোশন টেলিভিশনের নতুন আয়োজন আমরা অদম্য। অনুষ্ঠানটি নিবেদন করেছেন পেয়ারলেস কলেজ কানাডা ও সেলেস্টিয়া একাডেমি দুবাই। এই অনুষ্ঠান উপস্থাপনায় সাথে আছি আমি হাসিনা আনসার। মূলত এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ করি নারী উদ্যোক্তাদের। আজ আমাদের মাঝে আছেন শারমিন সেলিম তুলি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। এই যে আমরা নারী আমরাও পারি, এই কথাটির উপর নির্ভর করেই আমি জানতে চাইবো, আসলে আমরা নারীরা আমরা কি সব কিছুই পারি? অবশ্যই আমরা সব কিছু পারি। আমরা আসলে কিন্তু নারী পুরুষ, এখন যে ডিজিটাল জামানা, এই সময় কিন্তু এটাকে আলাদা করা যায় না। কিন্তু আমি যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু সেটা অনেক আগে, আজকে থেকে 2000-এ আমি বেসিক্যালি বিজনেস শুরু করেছি। দেন আমি যখন বিজনেস শুরু করেছি তখন কিন্তু প্রচুর প্রতিকূল পরিবেশে আমাকে বিজনেস করতে হয়েছে। তো ওই সময়টার কথা যদি আমি বলি, অবশ্যই এখন নারী পুরুষ কিন্তু সমান গতিতে আগাচ্ছে। আমি মনে করি যে এখন নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। আপনার মানে জীবনের শুরুটা কিভাবে হলো? আমার জমানো 5,000 টাকা পুঁজি নিয়ে কিন্তু আমি বিজনেস শুরু করি। কিন্তু যখন শুরু করেছি তখন দেখতে পেয়েছি যে যখন বিজনেস করছি যে প্রচুর প্রতিকূল পরিবেশে আমাকে আগাতে হচ্ছে, কারণ সবশেষে আমি কিন্তু নারী। তো এই জায়গাটায় আমি বলবো যে আমি যখন থেকে শুরু করেছি, যত প্রতিকূল পরিবেশই হোক না কেন, আমি কিন্তু পিছনে ফিরে তাকাই নাই, আমি কিন্তু আগাচ্ছি। আমি বিভিন্ন ট্রেনিং নেওয়া শুরু করি। দেন আমি ফ্যাশন ডিজাইনার, বুটিক্স, তারপরে আমি বিসিক থেকে আলাদা আলাদা ব্লগ, বাটিক, এমব্রয়ডারি সম্পূর্ণ ট্রেনিংগুলো আমি নেই। তো যখনই আমি ট্রেনিং নেওয়া আমার শেষ হলো, আসলে শেষ না, কোনো কিছুরই শেষ নাই। তো যখন আমি একটু ট্রেনিং নিয়ে আগাচ্ছি তখন আমার মনে হচ্ছে যে আমি একটু ইজি ফিল করতেছি বা আমার জায়গাটা একটু স্মুথ হচ্ছে। তো সেই জায়গায় আমি ট্রেনিং নিয়ে তারপরে আমি আগাচ্ছি। এগুতে এগুতে আমি মনে করলাম যে আমাকে আরও ট্রেনিং নিতে হবে। তো তখন আমি দেশের বাইরে চলে যাই, আমি ইন্ডিয়ায় একটা ট্রেনিং নেই। এভাবে আমি কিন্তু আমেরিকায়ও একটা ট্রেনিং নেই, যার জন্যে আস্তে আস্তে এই ট্রেনিংয়ের মাধ্যমে আমার রাস্তাগুলো আমি মনে করতেছি যে আমার স্মুথ হচ্ছে। দেন এই বুটিক্সের বিজনেস দিয়ে শুরু করা 2000 থেকে 2015 পর্যন্ত কিন্তু আমি শুধু বুটিক্সের বিজনেসের সাথেই ছিলাম। কিন্তু এই জায়গাটায় যদিও বুটিক্সের বিজনেস নিয়ে আমি আগাচ্ছি, তথাপি কিন্তু আশেপাশে আমি কিন্তু চিন্তা করতেছি এর সাথে আরো কি করা যায়। মানে একজন নারী উদ্যোক্তা যেভাবে চিন্তা করে আপনি সেভাবেই চিন্তা করেছেন, রাইট? আমি কিন্তু জাস্ট বুটিক্স, কাপড় বা এগুলোর উপর ট্রেনিং না, আমি ফুল বিজনেসের উপর ট্রেনিং শুরু করি। বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করা যায় বা একটা বিজনেস থেকে কিভাবে আরেকটা বিজনেসে আমি জাম্প করতে পারি, একটা বিজনেস কোনটার সাথে কোনটা রিলেটেড, ওইটা আমি চিন্তা করা শুরু করি। আমি 2015 সালে আমেরিকায় যাই। ওখানে যে আমার একটা অত্যাধুনিক পার্লারের সাথে পরিচয় হয়। তো ওখানে যে আমার মনে হলো যে আমার বুটিক্সের সাথে এটা রিলেটেড, পার্লার প্লাস বুটিক্স এটা একটা রিলেটেড জিনিস, আমি এটা আগাতে পারি বা এই কাজটা করতে পারি। তখন আমি খোঁজখবর নিয়ে দেখি যে আমাকে এইখানে যদি আমি চেইনটাকে বাংলাদেশে আনতে চাই, আমাকে এখানে ট্রেনিং করতে হবে। 2015-এর লাস্টের দিকে এসে কিন্তু আমি বিআরবিস নামে একটা পার্লার করি, সেটা গুলশান পিঙ্ক সিটির উপরে 6 তলায়। এই যে আমার 15 পর্যন্ত আসতে যে আমার সময়টা লেগেছে, ওই সময়টা কিন্তু আমি
শুধু বুটিক্স নিয়ে থাকি না, আমি বিভিন্ন ট্রেনিং করেছি, নিজেকে ডেভেলপ করেছি, নিজের স্কিলটাকে ডেভেলপ করেছি, এবং আদার্স আরও বিজনেস সম্বন্ধে আমি অনেক ট্রেনিং করেছি, যার জন্য তখন এসে আমি 15-এ একটা পার্লার করি, পরের বছরই কিন্তু 16-তে আমি ওখানে আরেকটা ফিটনেস ক্লাব করি। আচ্ছা, এবং তার পরের বছর আপনি কোনোভাবেই থেমে থাকেননি, একটার পর একটা করেছেন। 17-তে আমি কিন্তু একটা হসপিটাল করি, মডার্ন লাইফ হসপিটাল নামে একটা হসপিটাল করি, ওখানকার চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পালন করছি। ওখানকে আসলে মেনলি আমি একা না, জয়েন্টলি একটা হসপিটাল করি, সেটা হলো নবাবগঞ্জে। আচ্ছা আচ্ছা, সেটা নবাবগঞ্জে আমার এলাকায়, সেটা হলো 17-তে। তো ওই জায়গাটায়ও আমার কিন্তু নতুন একটা অভিজ্ঞতা। মানে আপনি শুধু নারীদের নিয়েই কাজ করেননি, আপনি আপনার এলাকাকেও ডেভেলপ করার জন্য, সেবা দেওয়ার জন্য অনেক কাজের সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, তবে আমি যেটা বলবো যে আমার বিজনেস প্লাস সেবামূলক যে কাজগুলা, এই কাজগুলা এবং বিজনেস দুইটাকে আমি মানে ডিফারেন্ট চিন্তা করি। কখনোই ব্যবসার সাথে আমি না, কখনোই ব্যবসার সাথে আমি সেই সেবাটাকে এক করি না। কারণ আমি বিজনেসের সময়টা আমি কখনো সেবায় সময় দেই না, বা সেবার সময়টা আমি কখনো বিজনেসে সময় দেন। যেহেতু আমার মানে হরেক রকমের বিজনেস, দেন ওখানেও হসপিটাল পর্যন্ত আমি ক্ষান্ত হইনি। তারপরে কিন্তু আমি দেন আরও 3টা লিমিটেড কোম্পানি করি, আমার একটা রিয়েল এস্টেটের বিজনেস আছে। এরকম 3টা কোম্পানির লিমিটেড কোম্পানির চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পালন করছি। তো এই জায়গাটায় আমি বলবো যে হ্যাঁ, কখনোই আমার কাজ, আমার বিজনেস, আমার যেই জায়গাটা আমার আর্নের জায়গা, ওই জায়গাটা কখনো সেবামূলক কাজ বন্ধ রাখতে পারে না। তা আমি অলওয়েজ মনে করি যে আমি যে সেবাটা করব, এই সেবাটা করার জন্য যে অর্থটা প্রয়োজন, এটা আমি কখনোই আমার হাজবেন্ড বা আমার বাবা বা আমার ছেলে কারো কাছ থেকে এনে আমি এটা দিব না। এটা আমাকে আর্ন করতে হবে, এবং সেই জায়গাটা থেকে আমাকে খরচ করতে হবে। আপনি নিজেকে সেভাবে প্রস্তুত করেছি। এই যে আপনি একজন সফল মা, সফল নারী উদ্যোক্তা, সফল ব্যবসায়ী, প্রাপ্তির ঝুলি আপনার অনেক। তো এই যে এত কিছু, এই সফলতার গল্প তো আমরা সবসময় শুনি, কিন্তু এই সফলতার পেছনে তো একটা গল্প আছে। আমি সেই গল্পটা জানতে চাই, কি কি বাধার সম্মুখীন ছিলেন আপনি? আচ্ছা, সফলতার পিছনে সবারই কিন্তু স্ট্রাগল আছে। তো এই জায়গাটাই কিন্তু আমি আরো একটু যদি বলতে চাই যে সবশেষে আমরা নারী, এই জায়গাটায় আমাদের স্ট্রাগলের পরিমাণটা কিন্তু আরো বেড়ে যায়। আমাকে প্রতিটা মানে পথ অতিক্রম করতে কিন্তু মনে হয়েছে যে আমার প্রতিটা পথ অনেক পিচ্ছিল। এই পিচ্ছিল পথটাকে খুব শক্তভাবে, মজবুতভাবে ধরে ধরে আমাকে আগাতে হতো। আমি মনে করতাম যে এই পিচ্ছিল পথ দিয়ে একবার যদি আমি পিছনে পড়ে যাই, আমার উঠার আর কোনো মানে উপায় থাকবে না। যার জন্য আমি ওই জায়গাটা, প্রতিটা পথ আমি চিনে চিনে এগিয়েছি, যার জন্য আমি মানে পিছনের দিকে আর ফিরে তাকাতে হয় নাই, বা আমাকে পিচ্ছিল খেয়ে পড়তে হয় নাই সেই জায়গাটায়। আপনি তো একজন সফল সংগঠক এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপও করছেন। তো এই যে এতগুলো কাজ, আবার নিজের ঘরকে সামলাচ্ছেন, বাচ্চাদেরকে দেখছেন, এবং আপনার হাজবেন্ডের যত্ন নিচ্ছেন, পারিবারিক অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করছেন, এই যে সমস্ত কাজ, এটা কিভাবে সম্ভব হচ্ছে? মানে টাইম ম্যানেজমেন্ট আমি জানতে চাচ্ছি। এই জায়গাটা আমি প্রথমেই কিন্তু বললাম যে আমি কখনোই একটার সাথে আরেকটা মিলাই না, ইয়ারলি একটা পরিকল্পনা করি আমি এই বছর কি করব, এবং এটাকে আমি সমাজসেবাটাকে আলাদা ভাগ করি যে আমি এই সমাজসেবায় এই কাজটা করব, বিজনেসে এই কাজটা করব, এবং আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার হাজবেন্ড, তাদেরকেও আমার সময় দিতে ওই সময়টাও আমি আলাদা চিন্তা করি। এবং আমি কিন্তু মান্থলি একটা পরিকল্পনা করি। আমি কিন্তু মানে প্রতিটা ডে বাই ডে একটা পরিকল্পনা, যেমন আমি আগের দিন রাতে আমার আগামীকালকে কয়টা মিটিং, ওইভাবে আমি রেডি হয়ে ডায়েরি মেইনটেইন করেন এবং সেগুলো দেখেন। আমি সামাজিক কার্যকলাপে বা ওই সেমিনারে, ওই মিটিংয়ে, ওই মানে সামাজিক কাজে আমি কোন শাড়িটা পরবো, কোন সালোয়ার কামিজটা পরবো, কি পরবো, ওই জিনিসগুলো আমি রেডি করি। আমার অ্যাসাইনমেন্টগুলো রেডি করি, এবং আমার কোনো প্রিপারেশন থাকলে প্রিপারেশনগুলো রেডি করি। তারপরে কিন্তু আমি ঘুমাতে যাই। তা আমি মনে করি যে এভাবে যদি আমি পরিকল্পনা মাফিক যখন আগাই, তখন কিন্তু আর আমি অনেকগুলা
কাজ করতেও কিন্তু আমার সমস্যা হয় না। হ্যাঁ, আসলে টাইম ম্যানেজমেন্টটা একটা বড় ফ্যাক্টর। আপনি সময়টাকে যদি সেভাবে ভাগ করে নেন, তাহলে আপনার মতো আরও নারীরাও কিন্তু একজন সফল সংগঠক, উদ্যোক্তা এবং সফল মাও হতে পারবেন। আচ্ছা আপু, আপনার তো এত সফলতা, তো এই যে সফল একজন নারী আপনি, তো এই সফলতার পেছনে কার অবদানটা বেশি? আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে, আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে, যার জন্যে। এবং আরেকটা জিনিস আমি সেটা প্রতিটা নারীর ক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট মনে করব, যে হাজব্যান্ড যদি একটা নারীকে স্বাধীনতা না দেয় তাহলে ওই নারীটা কিন্তু আগাতে পারে না। তো এইখানে অবশ্যই আমার হাজব্যান্ডের অবদান, আমার বাচ্চাদের অবদান, আমার শ্বশুরবাড়ির মানুষের অবদান, সব শেষে আমি বলবো যে আমার ফ্যামিলির অবদানই সবচেয়ে বেশি। তা আপনি তো নারীদের নিয়ে কাজ করছেন, তো বর্তমানে নারীদের সাথে কি কি পরিকল্পনা আছে, আর ফিউচারে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আচ্ছা, এই জায়গাটা কিন্তু পরিকল্পনার জায়গাটা যদি আপনি বলেন, তা আমি বলবো যে আমি কিন্তু পরিকল্পনাটা অনেক আগে করি। যেমন আমি একটা কথা বলি যে আমি জাপানে একটা সেমিনারে গিয়েছিলাম, তো ওখানে ওরা বলছিল যে ওদের বিজনেসের ক্ষেত্রে ওরা প্ল্যানিংয়ের পিছনে পয়সা খরচ করে বেশি, প্ল্যানিংয়ের পিছনে সময় দেয় বেশি। তা আমি তখন চিন্তা করলাম যে আমি তো অনেক ছোট বয়সে কাজ শুরু করেছি, আমার অবুঝ মনেই কিন্তু আমি এই কাজটা করতাম। এই যে আমার নারীদের নিয়ে পরিকল্পনা, এটা কিন্তু ছোটবেলা থেকে আপনার ভিতরে ছিল? অবশ্যই ছোটবেলা থেকে ছিল, এবং যখন আমি স্টার্ট করি সেটা কিন্তু 22 বছর আগে স্টার্ট করা, কিন্তু পরিকল্পনা কিন্তু অনেক আগে পরিকল্পনা, যে আমি এইভাবে আগাতে চাই, এইভাবে নারীদের নিয়ে কাজ করতে চাই। দেন পরিকল্পনা ইনস্ট্যান্ট অনেক চেঞ্জ হয়, কিন্তু আসল পরিকল্পনাটা কিন্তু অনেক আগেই থাকে, যে আমি এভাবে আগাতে চাই। আপনি বলতে পারেন যে আপনি এই জায়গাটায় আপনি অর্থটা কোথায় পান, কে আপনাকে হেল্প করে? এই জায়গাটা আমি অবশ্যই বলবো যে আমি যখন কাজ শুরু করেছি তখনই আমি চিন্তা করেছি যে আমি সেই ফার্স্টে যে ছোট বাধার সম্মুখীন হচ্ছি, তখনই মনে করছি যে আমি নারীদের বাধার সম্মুখীন হতে দিব না। তখন আমি আমার প্রথম যে ইনকামটা ছিল ওখান থেকে আমি আমার ইনকামটাকে 3টা ভাগ করেছি। একটা আমি নিজে ভোগ করি, একটা আমি সঞ্চয় করি, একটা ভাগ আমি নারীদের পিছনে খরচ করি। তো এখন আমার হরেক রকমের বিজনেস, এই সময়ও অবশ্যই আমার আর্নটা বেড়েছে, এই সময়ও আমি এই কাজটাই করি। আপনি তো একজন সফল নারী উদ্যোক্তা, তো আসলে কি আপনি সফল, আপনি কি মনে করেন নিজেকে? আসলে আমি মনে করি যে সফলতার কোনো শেষ নেই। হয়তোবা আপনি মনে করছেন যে আমি এই জায়গাটায় সফল, কিন্তু আমার যে পরিকল্পনা, এখনো কিন্তু আমার পরিকল্পনা শেষ হয় নাই। তো সুতরাং আমি বলবো যে আমি এখন পর্যন্ত আমার সফলতায় আমি পৌঁছাতে পারিনি। যেদিন আমি মনে করব যে আমার প্ল্যানিং, আমার পরিকল্পনা, আমার চিন্তা ভাবনা সব কিছু আমার মনের মতো হয়েছে, তখনই আমি বলবো যে হ্যাঁ আমি সফল। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে শুধু নারী না, সবাইকে, প্রতিটা মানুষকেই মৃত্যুর আগ পর্যন্ত তাকে পরিশ্রম করে যেতে হবে, তাহলেই আমি মনে করি যে সে সুখী, সে সফল একজন মানুষ। আচ্ছা, ব্যবসা না সমাজ সেবা, কোনটা করে আপনি আনন্দ পান? আমি 2টা করেই আনন্দ পাই। কারণ ওই যে আমি বললাম যে আমি সমাজ সেবা করতে চাই আমার নিজের পয়সা দিয়ে, এবং আমার নিজের আর্ন করা পয়সাটাকে আমি সমাজের মানুষের উপকার করতে চাই। সুতরাং আমি অবশ্যই আমার ব্যবসাটা আমি অনেক অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক মজা পাই, কারণ এখানে আমাকে আর্ন করতে হবে, এই আর্নের পয়সা দিয়ে আমাকে সমাজ সেবা করতে হবে। সুতরাং আমি 2টাতেই অনেক মজা পাই। এবার আমি জানতে চাইবো আপনার প্রেম, বিয়ে এবং সংসার জীবন। আমি অলওয়েজ নারীদের সাথে প্রেম করি, আমি নারীদের প্রেমে এত বেশি মুগ্ধ, অলওয়েজ আমি নারীদের নিয়ে চিন্তা করি। তা আমার আসলে বিয়েটা পারিবারিকভাবেই বিয়ে হয়েছে, ফ্যামিলি ডিসাইড করেছে। তা আমার কোনো প্রেমের বিয়ে না, ফ্যামিলি যেটা ডিসাইড করেছে আমি সেটাই বিয়ে করেছি। তবে আমি যেটা বলবো যে আমাদের বিয়ের পরে প্রেম হয়েছে। আচ্ছা,
আর সংসার জীবন তো খুব ভালোই কাটছে, কারণ আপনার বাচ্চা কয়জন? আমার একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, ওরা কি করছে? ওরা আসলে এখন এই মুহূর্তে দেশের বাইরে, আমরা দুইজনই দেশে আছি। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি। বিশেষ করে বললাম না যে আমি আমার দেশের নারীদের এই জায়গায় দেখতে চাই। আমি যখন উন্নত দেশগুলোতে যাই, যখন দেখি যে নারী পুরুষ সমান তালে এগুচ্ছে, তো এই জায়গাটাই আমার দেশের নারীদেরকে আমি দেখতে চাই। প্রাপ্তির ঝুড়িতে কি কি আছে? প্রাপ্তির ঝুড়িতে আপনি যদি বলেন যে হ্যাঁ, আমার প্রাপ্তির ঝুড়ি হয়তো ভরে গেছে, হ্যাঁ, তারপরে আবার আরেক জায়গায় বলবো যে হ্যাঁ, কিছুটা শূন্যতা আছে। আচ্ছা, যে জায়গাটাই যে বললাম যে সফলতা বা প্রাপ্তি এটার কোনো শেষ নাই। তা হয়তো বা আমি বিজনেসের ক্ষেত্রে আমি স্বয়ংসম্পূর্ণ, আমার বাচ্চারা সেট হয়ে গেছে, বা আমার জায়গাটায় আমি বলবো যে আমি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমি যে আমার যে প্ল্যানিং, আমার যে পরিকল্পনা, আমার যে নারীদের নিয়ে এগুনো, এইটা এখনো আমার ওই প্রাপ্তিটা বাকি আছে, ওইটা এখনো আমার পরিকল্পনা মাফিক এখনো শেষ হয়নি। তো ওই জায়গাটা আমার এখনো অনেক কাজ আছে, ওই ঝুড়িটা এখন আমার ফাঁকা আছে। অনলাইন বিজনেস সম্বন্ধে আমি জানতে চাচ্ছি। এই যে করোনাকালীন সময়ে আমরা কিন্তু দেখেছি যে ক্ষুদ্র মাঝারি সব প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। ওই সময় কিন্তু এক শ্রেণীর নারীরা ঘুরে দাঁড়ায়, আর আমাদের এই নোশান টিভির আয়োজন কিন্তু ওই সমস্ত নারীদেরকে তুলে ধরা। আচ্ছা, তো করোনাকালীন সময়ে আপনার কিভাবে মানে বিজনেসটা আপনি রান করলেন? এই যে আপনি নিজেই বললেন যে করোনাকালীন সময়ে কিন্তু মানে সবার বিজনেসটা অন্যদিকে টার্ন করেছে। যেমন সবাই কিন্তু কেমন যেন একটা অনলাইনে তখন শুরু হয়েছে। আমরা যারা বড় বড় চাকরি করতো অফিস আদালতে, বা আমাদের যাদের বিজনেস ছিল, আমরা বলবো যে এটা প্রয়োজনেই আমরা কিন্তু তখন স্টার্ট করেছি। যেমন আমার স্টাফদের সাথে কথা বলতাম, তখন জুমে মিটিং করতাম, বা তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আমরা এক ধরনের ডিজিটালভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতাম। এখন কিন্তু এই যে অনলাইন বিজনেস বলেন, সবাই কিন্তু ওই জায়গাটাতে অনেক টাকা আর্ন করছে, বা নিজেকে নিয়ে, বিশেষ করে নারীরা কিন্তু যতই আমরা বলি না কেন যে বের হয়ে গেছি আমরা ঘর থেকে, কিন্তু আসলে না, নারীরা এখনো স্বাচ্ছন্দ্য বোধ করেন ঘরে থেকে কিভাবে আর্ন করা যায়। সফলতার গল্প আসলে বলে শেষ করা যাবে না, কারণ আমরা করোনাকালীন সময় দেখেছি অনেক উদ্যোক্তা কিন্তু বলেছে যে আমরা 6 মাসের মধ্যেই কার কিনেছি, এবং অনেকে কিন্তু কার সহ নিজের ছবিও ফেসবুকে পোস্ট করেছে। তো এই সমস্ত গল্প নিয়েই কিন্তু আমাদের এই নোশান টিভির আয়োজন অদম্য নারী। তুলিয়াপা, এ পর্যায়ে আমি জানতে চাচ্ছি এমন একটি ঘটনা যে আপনার জীবন চলার পথে ঘটেছে, যেটা শুনলে আমাদের নারীরা আরো উৎসাহিত হবে, বা আপনার মনে পড়লেও খুব ভালো লাগে। আমার একটা ঘটনা মনে পড়ছে, সেটা হলো টাঙ্গাইলে একটা হাট বসতো, সেটা হলো ভোর রাত্রে, আমি বলবো যে আজানের আগে। তো ওই জায়গাটায় আমরা কিন্তু রাত 3টার সময় আমি রওনা দিতাম ওই হাটে কাপড় কেনার জন্য। ওই হাটটা শুধুই মানে ভোর রাত্রে বসতো আর কি, জাস্ট আজানের টাইমে বা আজানের পরে পরে হাটটা শেষ হয়ে যেত। তো একদিন এরকম আমি রওনা গিয়েছিও, যাওয়ার পরে আমি কাপড় চোপড় সব কিনে গাড়ির পিছনে উঠিয়েছি। তারপরে আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে মানে এটা প্রাকৃতিক দুর্যোগ বলবো না, এটা মানে দেশেরই একটা ক্রাইসিস সময় বা একটা গন্ডগোল পিরিয়ড ছিল। সমস্ত গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে, বা একটা কারফিউ টাইপ একটা অবস্থা হয়ে গেছে আর কি। তো ওই সময়টার কথা আমি কখনোই ভুলতে পারি না, যে ওই সময়টা তখন আমি কোথায় যাব, সে পিছনে যাব না বাসায় যাব না কোথায় অবস্থান করব, বা সকালে বের হওয়ার সময় খেয়েও জানে পেটের মধ্যে খিদা, মানে ওই সময়টা আমি মানে কখনোই ভুলবো না। যে এই যে এটাও কিন্তু একটা বিশাল প্রতিকূল পরিবেশ বা স্ট্রাগল সময়, এটাও বলবো যে আমি একটা স্ট্রাগল সময়। এই যে এরকম ছোট ছোট ঘটনা কিন্তু অনেক ঘটেছে জীবনে কাজ করতে, যে কিছু কিছু সময়ের কথা ভোলা যায় না, যে তখন আমি কি করব, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আসলে এই ঘটনা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, এবং ফিউচারে সেগুলো কিন্তু কাজেও লাগাতে পারি। এবং আমি মনে করি যে প্রতিটা ঘটনার পিছনে বা প্রতিটা স্ট্রাগলের পিছনে, প্রতিটা কষ্টের পিছনে
মানুষ একটা কিছু অর্জন করে, একটা কিছু শিখে, একটা কিছু জানে। এই চলার পথে আমি বলবো যে স্ট্রাগলগুলা এগুলোও প্রয়োজন আছে। আপনি তো শুরু করেছেন 2000 সাল থেকে, আর এই যে 24 সাল, এই যে 2000 সাল থেকে 24 সালের জার্নিটা, তো এর মধ্যে তো আপনাকে অনেক কাজ করতে হয়েছে, অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছেন। তো এখন যারা কাজ করছেন, যারা নবীন উদ্যোক্তা, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আচ্ছা, আমি বলবো যে আমি যখন 2000 সালে শুরু করেছি তখন আর এখন 2024 এইখানকার মধ্যে অনেক অনেক ডিফারেন্স আছে। তখন কিন্তু আমাদের নারীদের কিন্তু প্রচুর প্রতিকূল পরিবেশে কাজ করতে হতো, অনেক বাধা অতিক্রম করে কাজ করতে হতো। যেমন একটা নারী বাইরে যখন আমরা যেতাম, কোন পরিবেশে যাচ্ছি বা কোন কোন জায়গাটায় যাচ্ছি ওর উপর ভিত্তি করে কিন্তু আমাদের ড্রেস আপ করতে হতো, আমাদের মেন্টালিটি ওভাবে সেট করতে হতো, বা আমাদের কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারতাম না। এখনকার জেনারেশন কিন্তু এই জায়গাগুলোতে তাদের কিন্তু এই জায়গায় এরকম বাধার সম্মুখীন হতে হয় না। এখন যেরকম যে নারীদের জন্য প্রতিটা ব্যাংকে আপনি লোন নিতে যান, নারীদের জন্য আলাদা ফ্যাসিলিটিস আছে, এসএমই লোন, উমুক লোন, তুমুক লোন, নারীদের জন্য নারী উদ্যোক্তাদের জন্য ব্যবস্থা করা, অনেক কিছু সহজ হয়ে গিয়েছে এখন। যার জন্য আমি নারীদের বলবো যে আপনারা অবশ্যই আপনারা অনলাইনে অবশ্যই করবেন, কিন্তু আপনারা অফলাইনেও কাজ করবেন। এই জায়গায় বলবো যে আপনারা একটা জিনিস নিয়ে থাকবেন না বা একটা কাজ নিয়ে থাকবেন না, আপনারা কয়েকটা কাজ একসাথে এট এ টাইম শুরু করেন। আপনি তো বলছিলেন যে সফল উদ্যোক্তা হতে গেলে কি কি করতে হবে, তো একজন নতুন উদ্যোক্তা যদি আসতে চায় বিজনেসে, তো তার করণীয় কি? ফার্স্টে তাকে নিজেকে চিন্তা করতে হবে যে সে কি, নিজেকে প্রশ্ন করতে হবে সে কি, সে কোন লাইনে যেতে চায়, সে কোন লাইনটা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি মনে করি যে কেউ যদি পানের বিজনেস বুঝে, তাকে পানের বিজনেসই করতে হবে। তাকে বুঝতে হবে বা একটা জিনিস চিন্তা করতে হবে যে তার ফ্যামিলির সাথে কোনটা রিলেটেড, সে কোন বিজনেসটাকে ক্যারি করতে পারবে। এই জায়গাটাকে মাথায় রেখে তাকে কিন্তু বিজনেস শুরু করতে হবে। আমি অবশ্যই বলবো যে তুমি কোন বিজনেসটা ক্যারি করতে পারো, তুমি ওই জায়গাটায় কোন বিজনেসে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, বা তুমি কোন বিজনেসটায় ইন্টারেস্ট ফিল করো, মানে যে কাজে পারদর্শী সেই কাজটাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে যাও, এবং তোমার বিজনেসের স্থানটাও কিন্তু ওইভাবে পাত্র মানে সবকিছু ওইভাবে নির্ধারণ করেই তাকে বিজনেসে নামতে হবে। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমরা যারা নারীরা আছি আমরা কিন্তু অনেক কিছু চিন্তা করি যে এই বিজনেস করব, ওটা করব, কিন্তু দিন শেষে আমাদের মূলধনটা একটা বাধা হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আপনি একটু পরামর্শ দিবেন যে আসলে বিজনেসটা শুরু করার ক্ষেত্রে আমাদের কি অনেক পুঁজি নিয়ে নামতে হবে, না স্বল্প পুঁজি নিয়েও একজন সফল উদ্যোক্তা হওয়া যায়? এই জায়গাটায় যেটা আমি বলবো, নারীদের যেমন অসুবিধা আছে সেরকম কিন্তু সুবিধাও আছে। আমি মনে করি না যে কোনো বিজনেস যে তোমাকে অনেক টাকা নিয়ে তোমাকে নামতে হবে, এবং যখনই আপনি খেয়াল করবেন যে ওই মানুষটা সফলতার চরম পর্যায়ে যে পৌঁছাইছে, ওই নারীটা পৌঁছাইছে, সে কখনোই কিন্তু কারি টাকা নিয়ে বিজনেসে নামে নাই। তার পিছনের গল্প আপনি যখন শুনবেন যে ওই নারীটা হয়তো জমানো এত টাকা দিয়ে নেমেছে, বা কোনো পুরুষের সফলতার গল্প যদি আপনি শোনেন, আপনি দেখবেন যে সে যখন বিজনেস স্টার্ট করেছে তখন তার ফ্রেন্ডের অফিসে হয়তো সে বসতো, বা ফ্রেন্ডের অফিসের একটা অংশ হয়তো সে ভাড়া নিত। আমি ম্যাক্সিমাম যারা সফল তাদের পিছনের গল্পগুলো আমি এরকমই জানি। যখন আপনি কারি টাকা নিয়ে বিজনেসে নামবেন, আমি মনে করি না যে সেই লোকটা মানে সাকসেস হতে পারবে। সফলতার গল্প তাহলে এটাই যে সময়, শ্রম এবং মেধা। দর্শকদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিতে চাই, যেমন নারী দর্শকদের উদ্দেশ্যে, সেটা বলবো যে আপনারা অলওয়েজ আপনাদের নিজের দিকে দৃষ্টি দেন। আরেকজন কি করতেছে, আরেকজন আপনাকে কি বলতেছে, আরেকজন কিভাবে আগাচ্ছে, কাকে নিয়ে কাজ করছে, আপনার ওই দিকে তাকাবেন। মানে এই সময়টা যখন সে দিবে তখন সে নিজের সময়টা নিজেকে সময় দেন, নিজের ভুলটাকে ধরেন, নিজের স্কিলটাকে ডেভেলপ করেন, নিজের বুদ্ধিটাকে বাড়ানোর চেষ্টা করেন, তাহলেই আপনি আগাতে পারবেন। শারমিন সেলিম তুলি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আবারও নতুন কোনো পর্বে আপনার সাথে দেখা হবে, এবং আপনার জন্য একটি গিফট আছে আফরিন ইয়ামি কেক থেকে, সৈয়দা শামিমা আফরিন পক্ষ থেকে আপনার জন্য গিফট। থ্যাংক ইউ।
যিনি আমাকে গিফটটা দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ, বিশেষ করে নোশন টেলিভিশনকে অনেক ধন্যবাদ। এবং আমি আপনাদের মাধ্যমে নারীদের হাজব্যান্ডদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের ওয়াইফদের অবশ্যই আপনারা হেল্প করবেন এবং আপনাদের ওয়াইফরা যেন বাইরে যেয়ে কাজ করতে পারে এই স্বাধীনতাটা আপনারা দিবেন। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করার আগে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আরও ধন্যবাদ জানাই পিয়ারলেস কলেজ কানাডা ও সেলেস্টিয়া একাডেমি দুবাইকে। আগামী পর্বে আবারও নতুন কোনো অদম্য নারীর সাথে আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নোশন টেলিভিশনের সাথে থাকুন।